কিন্তু আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, এই একেবারে শেষে আমাদের এই রাউন্ডে এসে আপনার থেকে জানতে চাইবো যে এখন এই মুহূর্তে আপনারা কি চান একজন ভারতীয় হিসেবে? কোনো কংগ্রেস প্রতিনিধি নয়, কিছু নয়, কি করা উচিত এই সময় ভারতের, কিভাবে এগোনো উচিত? হ্যাঁ, অবশ্যই যে কাজটায় হাত দেওয়া শুরু, মানে অল আউট খেলবে কি, যে কাজটায় হাত দেওয়া শুরু হয়েছে, অল আউট খেলবে কি খেলবে না, আমি ওই কথাটা ইউজ করছি না। আমি যেটা বলছি যে হোয়াট এভার স্টেপস উই হ্যাভ স্টার্টেড টেকিং, ইট শুড গো আপ টু আ লজিক্যাল এন্ড। সেটা হচ্ছে আমাদের প্রধান ব্যাপার। আর একটা কথা, এই যে টেকনোলজি নিয়ে কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষ কিন্তু আধুনিক টেকনোলজি যেমন অভ্যস্ত হচ্ছে আমরা, জুগাড় টেকনোলজিতেও ভারতবর্ষের সমান কেউ নয়। 1971 সালে ন্যাড যুদ্ধ বিমানও ওই তার চেয়ে অনেক অত্যাধুনিক সাভার জেটকে নাস্তানাবুদ করে দিয়েছিল, কি ঠিক কিনা? একদম। এবং তার জন্য এইটা হচ্ছে ভারতবর্ষ, একজন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের প্লেন ন্যাড, সেই দিয়ে আধুনিক সাভার জেট বিমানকে তারা নাস্তানাবুদ করে দিয়েছে। এইটা হচ্ছে, আমি এর সাথে একটু অ্যাড করবো যে দেবাশিস পার্থদা যেটা বললেন, এখন কিন্তু ট্যাঙ্ক, অনেক ট্যাঙ্ক, ড্রোন এবং আপনারা জানেন আইএনএস ভিক্টর যুদ্ধ জাহাজ, এগুলো সব ভারতে তৈরি। এবং ভারতে আমরা এখন নিজেদের অর্জুন মেন ব্যাটল ট্যাঙ্ক, আরেকটা তথ্য দিয়ে দিই দেবাশিস, ওয়েস্টার্ন কান্ট্রি মনে করতো যে আমরা সমস্ত উইপন কিনতাম, রাশিয়া আমেরিকা হোক আর ফ্রান্স হোক, সবই উইপন কিনতাম। এখন আমরা আমাদের যেগুলো তৈরি সেই উইপন আমরা এক্সপোর্ট করছি, রপ্তানি করছি অন্য দেশকে। এবং এইটা আমি একটা জাস্ট ফিগার দিয়ে দিই যে 2024-25 গত বছরে আমরা 23,600 কোটি টাকার উইপন, 600 টাকা উইপন আমরা বিক্রি করেছি। এবং এখন কেন্দ্র সরকারের লক্ষ্য হচ্ছে 2029-এর মধ্যে এইটা বাড়ানো 50,000 কোটি টাকা, যাতে আমাদের এখানে মানুষের চাকরি বেশি হয়, প্লাস সরকারেরও ইনকাম হবে, কারণ এগুলো অনেক সময় গভর্নমেন্টের থেকে তৈরি হয়। তো সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক সময় হয় যে কথা হচ্ছে না, 4 দিনে বেশি পাকিস্তান যুদ্ধ করতে পারবে না, ওখানে এই সরঞ্জাম নেই, ওই সরঞ্জাম নেই। আমাদের যদি ইন্ডিজিনাস হয়, টেকনোলজি আমাদের যদি থাকে, তাহলে আমরা তো যে কোনো সময় বানিয়ে নিতে পারবো। তো সেই সুবিধা আমাদের রয়েছে। আজকে ট্যাঙ্ক যেমন আমরা পার্থদা বললেন পুরনো আছে, নতুন কিনছি, আমরা বানাচ্ছি। আজকে আইএনএস বিক্রান্তের মতন যুদ্ধ জাহাজ, সেটা আমরা নিজেরা তৈরি করেছি। সুতরাং ইন্ডিয়া এখন ডিফেন্স সিস্টেমে পুরো একদম অন্য জায়গায় চলে গেছে, আর সেটা হচ্ছে পাকিস্তানের সাথে কোনো ম্যাচ নয়। আরিহান্ত ক্লাস সাবমেরিন তৈরি করেছি, নিউক্লিয়ার সাবমেরিন আমরা এখন তৈরি করেছি। আর একটা কথা বলছি, এটা যে আমরা বারবার কিন্তু পাকিস্তান বলছি, পাকিস্তান কিন্তু এখন আর সেই স্বাধীনতার পরের পাকিস্তান নেই, ওটা হচ্ছে এখন জঙ্গিস্তান। এই জন্য বলছি দেবাশিস, দেখবেন যে এই যে 9টা জায়গায় যে আমরা অ্যাটাক করলাম, আমরা জঙ্গিদের মারলাম, সেই জঙ্গিদেরকে পাকিস্তানের জাতীয় পতাকা মুড়িয়ে সেখানকার সেনাবাহিনী বা হচ্ছে যে আইএসআই গিয়ে সেখানে শোক পালন করছে যে কেন এই জঙ্গিরা মারা গেল, কত কষ্ট হলো। ফুলের বুকে দিচ্ছে প্রধানমন্ত্রীর নাম লেখা। তাহলে সেই দেশকে আমরা কিভাবে দেখবো? একটু শুনি, শেষ করি। সেই দেশকে আমরা কিভাবে দেখবো? সেই দেশকে আমরা জঙ্গি দেশ দেখবো। সুতরাং সেইখানে আমাদের এমন ভাবে আঘাত করতে হবে তাদেরকে, ওই ভারতের দিকে তাকিয়ে কথা বলতে হবে। একটা কথা, এটা আমার শুনে অভ্যস্ত, হয়তো আমার মানে কান পরিশুদ্ধ করবার দরকার, এই ধরনের কথা যাতে না শুনতে হয়, যে পাকিস্তান ইস্যু শেষ হয়ে গেলে ভারতের রাজনীতি শেষ হয়ে যাবে। কাশ্মীর ইস্যু শেষ হয়ে গেলে পলিটিক্স থাকবে। শোনো, এটা একদমই নয়, কারণ এই জন্য যে পাকিস্তানকে তো দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে 1971-এ, তো রাজনীতির জায়গা আছে। এটা হচ্ছে পাকিস্তানের রাজনীতি বলতে পারো। পাকিস্তানের রাজনীতি, ওখানে যে কোনো রাজনৈতিক দল যদি ইন্ডিয়া বিরোধী যদি না হয়, তারা সাধারণত ভোটে জিততে পারে না। যদিও ওখানে কখনো ডেমোক্রেসি এস্টাবলিশড হয়নি, সবটাই কন্ট্রোল করে এই আর্মি আর আইএসআই। আজকে একদম তন্ময়দা, আজকে শাহবাজ শরীফ বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কাশ্মীরে স্বাভাবিক নির্বাচন হবে, ফ্রি ফ্লোয়িং ইলেকশন হবে, প্রতিটি রক্তের জবাব আমরা নেব। দেখুন, আমি এটা বলতে চাই যে আজকে ধরুন এই পাহেলগামে আমাদের হচ্ছে এদের প্যান্ট নামিয়ে চেক করে মারা হয়েছে। আমরা ওই শাহবাজ শরীফ আর ওই আসিম মুনিরের প্যান্ট নামিয়ে ছাড়বো, ওদের প্যান্ট খুলে নেবো আমরা। আমাদের আরো যেটুকু বলার সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র পাকিস্তানকে সামনে দেখছি, পিছনে চীন আছে।